ভারতের জাতীয়তাবাদী নেতা গোপাল কৃষ্ণ গোখলে বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিংকস টুডে, ইন্ডিয়া থিংকস টুমোরো। অর্থাৎ বাংলা আজ যা চিন্তা করে, ভারত কাল সেই চিন্তা করে। আর তাই হয়তো ভারতের যন্তর মন্তরে হয়ে যাওয়া সিজেপির আন্দোলনকে অনেকেই বাংলাদেশের ২৪ জুলাই আন্দোলনের সাথে তুলনা করছেন। ভারতের ২০২৬ কি আসলেই বাংলাদেশের ২০২৪, নাকি সেইটা বাংলাদেশের ২০১৮? আর যদি ২০১৮ হয়েই থাকে, তবে ভারতেও কি একদিন ২০২৪ দেখা যাবে? এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে দুইটা জিনিস পরিষ্কার হয়ে নেওয়া দরকার। এক, এই আন্দোলন আসলে কিভাবে শুরু হলো, আর দুই, গত কয়েকদিনে ভারতের এই আন্দোলনের পরিণতি কি দাঁড়িয়েছে। সিজেপি এর আন্দোলন শুরু হয় নিট এক্সামের প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে। ভারতে মেডিকেলে ভর্তি পরীক্ষা নিট এ প্রতি বছর ২০ লাখ শিক্ষার্থী বসে। এর বিপরীতে আসন মাত্র ১,৩০,০০০। ২০২৬-এর প্রশ্ন ফাঁসের অভিযোগে নিট বাতিল করা হয়। পাশাপাশি সিবিএসই এর অনস্ক্রিন মূল্যায়নেও অনিয়মের অভিযোগ ওঠে। এই দুই অনিয়মের বিরুদ্ধে ৬ জুন থেকে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন শুরু করে সিজেপি। পাশাপাশি এআইএসএফ, এআইএসএ, এসএফআই এর মতো বাম ঘেঁষা ছাত্র সংগঠনগুলো আন্দোলনের সাথে যুক্ত হয়। তবে এই আন্দোলনের শুরু কিন্তু তারও আগে থেকে। ২০২৬ সালের ১৫ মে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত এক শুনানিতে বেকার তরুণদের আরশোলা এবং সমাজের পরজীবী বলে মন্তব্য করেন। পরদিন ১৬ মে আম আদমি পার্টির সাবেক কমিউনিকেশন স্ট্র্যাটেজিস্ট অভিজিৎ দীপকে ব্যঙ্গাত্মকভাবে ঘোষণা দেন সব আরশোলাদের জন্য একটা প্ল্যাটফর্ম। মাত্র ৪০ ঘন্টায় তারা একটা সংবিধান তৈরি করে, ৫ দফা ইশতেহার দেয় এবং ওয়েবসাইটে হাজার হাজার সদস্য নিয়ে জন্ম নেয় ককরোচ জনতা পার্টি। কিছুদিনের মধ্যে ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যাও কোটি ছাড়িয়ে যায়। সিজেপির এই আন্দোলনের চোখে পড়ার মতো বিষয় ছিল তাদের স্লোগানের বুদ্ধিদীপ্ততা। সেই স্লোগানগুলোতে বলা হচ্ছে, মাই ডাইপার ডাজেন্ট লিক বাট দেয়ার এক্সাম পেপার লিক, অর্থাৎ শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা। এরপরে বলা হচ্ছে, আব হামারি মন কি বাত শুনো। প্রধানমন্ত্রী মোদির জনপ্রিয় মন কি বাত অনুষ্ঠানের ভাষাকেই প্রতিবাদের ভাষায় ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এরপর বলা হচ্ছে, সো ব্যাড ইভেন দ্য প্রিভিলেজড আর হেয়ার, অর্থাৎ কেবল ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী নয়, সুবিধাপ্রাপ্ত শ্রেণীও এখন রাস্তায় নেমেছে। শেষ স্লোগানটা কিন্তু বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এই স্লোগান প্রমাণ করে আন্দোলনের সামাজিক ভিত্তি বেড়েছে। বাংলাদেশেও ২০২৪-এ ঠিক এমনটাই হয়েছিল। পাবলিক, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং সবাই একই প্ল্যাটফর্মে এসেছিল। বাংলাদেশের ২০২৪-এর সরকার পতন আন্দোলন আসলে ২০২৪-এ শুরু হয়নি। এর শুরু হয়েছিল ২০১৮-এর কোটা আন্দোলনের মাধ্যমে। তারপর নিরাপদ সড়ক আন্দোলন, শিক্ষার্থী বিক্ষোভ, অর্থনৈতিক চাপ এবং রাজনৈতিক দমনের ছোট ছোট ঢেউ ধীরে ধীরে বড় স্রোতে পরিণত হয়। সরকার পতনের আগে মানুষের মাঝে জমা হয়েছিল দীর্ঘদিনের অসন্তোষের স্তর। আর সেই আন্দোলন থেকেই জন্ম নেয় একটা রাজনৈতিক দল। ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি স্টুডেন্টস এগেইনস্ট ডিসক্রিমিনেশন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে গঠিত হয় জাতীয় নাগরিক পার্টি, এনসিপি। এবার আসি সেই আলাপে। ভারতের সিজেপির আন্দোলনের ভেতর দিয়ে কি বাংলাদেশের ২৪-এর সরকার পতন আন্দোলনের ছায়া দেখা যাচ্ছে? তার আগে জানা দরকার, সব শিক্ষা আন্দোলন কি সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়? উত্তর হয়তো না। রাজনৈতিক সমাজবিজ্ঞানী চার্লস টিলি ও সিডনি ট্যারো দেখিয়েছেন, একটি নির্দিষ্ট ইস্যু থেকে আন্দোলন শুরু হলেও সেটি বড় রাজনৈতিক আন্দোলনের রূপ নেয় কেবল ৩টি শর্ত মিললে। এই ৩টা শর্ত হলো রাষ্ট্রের প্রতিক্রিয়া, জনসমর্থনের ব্যাপ্তি এবং বিভিন্ন সামাজিক গোষ্ঠীর অংশগ্রহণ। এটা কোনো নিশ্চিত ম্যানুয়াল না, তবে আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হওয়ার সম্ভাবনাময় শর্ত। একটু ইতিহাসের দিকে তাকালেই আমরা জিনিসটা আরও পরিষ্কার হতে পারবো। বাংলাদেশের নিজের ইতিহাসেই ছাত্র আন্দোলন বহুবার শাসন বদলে দিয়েছে। যেমন ১৯৬২-এর শরীফ শিক্ষা কমিশনের রিপোর্টের বিরুদ্ধে ছাত্র আন্দোলন ছিল আইয়ুব শাসনের বিরুদ্ধে প্রথম বড় গণপ্রতিরোধ। সেই আন্দোলনই পরবর্তীতে ১৯৬৯ সালে আইয়ুব খানের পতন ডেকে আনে। এরপর ১৯৯০ সালের সর্বদলীয় ছাত্র ঐক্যের ১০ দফা আন্দোলন এরশাদের স্বৈরশাসনের অবসান ঘটায়। সার্বিয়াতেও ৯০-এর শেষের ছাত্র আন্দোলন ধীরে ধীরে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনে অংশ হয়ে ওঠে এবং ২০০০ সালে স্লোবোদান মিলোসেভিচের পতনের পথ তৈরি করে। ভারতের ছাত্র আন্দোলন বা সিজেপি তাহলে এখন কোন পথে এগোচ্ছে? ভারতে গত ২০ জুলাই দেখা যায় ১০,০০০-এর বেশি মানুষ সংসদের দিকে মিছিল করলে পুলিশ কাঁদানে গ্যাস এবং লাঠিচার্জ করে। দিল্লি পুলিশের হিসাবে প্রায় ১৮০ জন এতে আহত হন। পাশাপাশি পরিবেশকর্মী সোনম ওয়াংচুক যন্তর মন্তরে অনশনে বসেন এবং নিজেকে সম্মানসূচক আরশোলা বলে অভিহিত করেন। প্রায় ২০ দিন পর পুলিশ তাকে জোর করে হাসপাতালে নিয়ে যায়। এদিকে ২২ জুলাই সংসদের ২ কক্ষই মুলতবি হয়ে যায়।
বিরোধী দল নেতা রাহুল গান্ধী দাবি করেন 1 দশকে অন্তত 152টি প্রশ্ন ফাঁস ঘটেছে, অথচ উচ্চ পর্যায়ে কোনো জবাবদিহি হয়নি। 25 জুলাই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। এর কয়েক ঘন্টার মধ্যেই সিজেপি ঘোষণা দেয় সরকার তাদের সব দাবি মেনে নেওয়ায় তারা গুড ফেইথে আন্দোলন প্রত্যাহার করেছে। এর বাইরে সিজেপির 5 দফা নিয়ে পরবর্তীতে আলোচনার আশ্বাস মেলে। ওয়াংচুক 26তম দিনে অনশন ভাঙেন এবং প্রধানমন্ত্রী মোদি সংসদীয় প্রক্রিয়ায় কঠোর ব্যবস্থার আশ্বাস নেন। এই ঘটনাগুলো শুনে মনে হতেই পারে এই ছাত্র আন্দোলন হয়তো মোদি পতনের দিকে আগাবে না, কারণ বাংলাদেশে 2024 ছিল একটা দীর্ঘ স্তরে স্তরে জমা অসন্তোষের বিস্ফোরণ, যা কর্তৃত্ববাদী সরকারের পতন ঘটায় এবং একটি নিবন্ধিত রাজনৈতিক দল এনসিপির জন্ম দেয়। ভারতে 2026-এর আন্দোলন এখন পর্যন্ত একটি নির্দিষ্ট ইস্যুতেই সীমাবদ্ধ হয়ে আছে। রাষ্ট্র ছাড় দিয়ে চাপ কমিয়েছে, এদিকে এখন পর্যন্ত সিজেপি নিজেকে পার্টি নয় প্ল্যাটফর্ম বলে প্রচার করছে। বাংলাদেশেও কিন্তু 2018 সালে আন্দোলনের মুখে কর্তৃত্ববাদী শাসক শেখ হাসিনা সরকারি চাকরির কোটা বাতিল করেছিলেন। ভারতেও 2026-এ মোদি চাপ মেনে নন্দন নীলেকানির নেতৃত্বে পরীক্ষা সংস্কার টাস্ক ফোর্স গঠন করেছেন। লক্ষ্য করার মতো বিষয় হলো এখনও পুরোপুরি কিন্তু কোনো দাবি পূরণ হয়নি, তবে কমিটির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আর তাই একটা কিন্তু থেকে যাচ্ছে। সিজেপি আজ হয়তো ভোটের মাঠে নেই, কিন্তু তারা তরুণদের রাজনৈতিক ভাষা বদলে দিয়েছে। তারা অপমানকে সার্কাজম আর সার্কাজমকে সংগঠনের রূপ দিয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টা ছিল আন্দোলন দমন, জনতার ক্ষোভের বিস্ফোরণ এবং সরকার পতন। আর ভারতের ক্ষেত্রে ঘটনা হলো সরকারের ওপর চাপ, সরকারের দাবি মেনে নেওয়া আর আন্দোলনে বিরতি। একই সুরে শুরু হলেও পরিণতি কিন্তু এক না। তবে নির্ভর করছে এরপর কিছু হলে মোদি সরকার পরের বার কিভাবে সাড়া দিবেন। তবে নতুন অধ্যায় হয়তো ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।